নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার, কাল তোলা হবে আদালতে। আজও করোনায় শতাধিক মৃত্যু, চালু হলো হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতাল। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনও ঢিলেঢালা, সড়কে যানবাহনের চাপ, অকারণে বাইরে মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। হেফাজত নেতা মামুনুল হককে কাল আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে পুলিশ। এর আগে দুপুর 1:15টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2013 সালে মতিঝিল শাপলা চত্বরে নাশকতা মামলার আসামি মামুনুল আরও বেশ কয়েকটি মামলার আসামি। তবে পুলিশ জানিয়েছে 2020 সালের একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। তাণ্ডবের নির্দেশদাতা ছিলেন হেফাজত নেতা মামুনুল হক। গোটা বাংলাদেশকে অচল করে দেয়। এর মধ্যে স্বাধীনতা দিবসে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় সংঘাত নাশকতার ঘটনায় মামুনুল হক সহ 17 জনের বিরুদ্ধে মামলাও হয়। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। শাপলা চত্বরে নাশকতা মামলার আসামি মামুনুল হক আরও বেশ কিছু মামলার আসামি। প্রায় সবগুলো মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও আছে তার বিরুদ্ধে। রোববার দুপুর 1:15টার দিকে মামুনুলকে গ্রেপ্তারে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। পরে মামুনুলের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের ডিসি। আমরা মোহাম্মদপুর থানা মামলায় তাকে আমরা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে কোন একটা দিকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে ওইখান থেকে আমরা আমাদের সে নিয়ে আসছি এবং ওই ঘটনা সে জানেন এবং সত্যতা স্বীকারও করেছেন। এছাড়া আপনারা জানেন যে পল্টন থানার সহ দেশে বিভিন্ন জায়গায় নাশকতার মামলা, ভাঙচুরের মামলা সহ অনেকগুলি মামলা রয়েছে। সেই মামলা তাকে সুনার দেখাতে পারে। সব কিছু মিলে আমরা তাকে কোনো সমস্যা হয়নি, আমরা তাকে গ্রেফতার করেছি। গত 3 এপ্রিল সোনারগাঁওয়ের একটি রিসোর্টে এক নারী সহ স্থানীয়দের হাতে আটক হয়ে আলোচনায় ছিলেন মামুনুল। পরে অবশ্য ওই রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেয় হেফাজতের নেতাকর্মীরা। বিভিন্ন সময়ে নাশকতার মামলায় গত কয়েকদিনে বেশ কয়েকজন হেফাজত নেতা গ্রেপ্তার হয়েছেন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় মৃত্যু টানা তৃতীয় দিনের মতো 100 ছাড়িয়েই রইল। বিজ্ঞপ্তিতে একদিনে 102 জনের মৃত্যুর সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যু 10,385। এদিকে নতুন করে শনাক্ত আরও 3,698 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 19.06%। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনায় নাজুকতর হচ্ছে মৃত্যুর তালিকাটা। তৃতীয় দিনের মতো 100-র উপরেই থাকলো ঝরে যাওয়া প্রাণের সংখ্যা। 57 জন মারা গেছেন হাসপাতালে, আর বাসায় 5 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 102 জনের মধ্যে 63 জনের বয়স ছিল 60-এর বেশি, 23 জনের 50 থেকে 60 আর 14 জনের বয়স 40 থেকে 50। একদিনে 257টি ল্যাবে 18,928টি নমুনা পরীক্ষায় শনাক্ত 3,698 জন। বিভিন্ন কারণে পরীক্ষার সংখ্যা কমলেও সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। সুস্থতার হার একদিনে বেড়ে এখন 85.53%। মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.44%। একদিনে সুস্থ 6,121 জন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
দেশের সবচেয়ে বড় পূর্ণাঙ্গ কোভিড ডেডিকেটেড হাসপাতাল চালু হলো রাজধানীর মহাখালীতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি মার্কেটের আইসোলেশন সেন্টারটিকে বিশেষায়িত হাসপাতাল করা হয়েছে। এতে করোনা রোগীদের চিকিৎসার পাশাপাশি রয়েছে রোগ নির্ণয়ের সকল সুবিধা। হাসপাতালটি পরিচালিত হবে সামরিক ও বেসামরিক যৌথ ব্যবস্থাপনায়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কোভিড ডেডিকেটেড হাসপাতালটিতে রয়েছে কেন্দ্রীয় অক্সিজেন সেবা, এর মধ্যে রয়েছে হাইফ্লোর নেজাল ক্যানোলা সিস্টেম, ঘনীভূত অক্সিজেন সেবা সমৃদ্ধ বেড, সার্বক্ষণিক 488টি অক্সিজেন সিলিন্ডার, আছে 112টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ বেড, 250 এইচডিইউ শয্যা, 1000 শয্যার হাসপাতালটিতে সাধারণ শয্যা 500, এগুলোকেও প্রয়োজনে আইসিইউ শয্যায় রূপান্তর করা যাবে। করোনা টেস্টের আরটিপিসিআর ল্যাব, সিটি স্ক্যান সহ সকল ক্লিনিক্যাল ল্যাবরেটরির সুবিধা রয়েছে এই হাসপাতালে। হাসপাতালটি চালু করার সময় স্বাস্থ্য ব্যবস্থাপকরা জানান, একক বৃহৎ করোনা বিশেষায়িত হাসপাতালটি চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করল। সেন্ট্রাল অক্সিজেন লাইন এবং হাইড্রোজেন ক্যানোলা সাপোর্ট রয়েছে। আমাদের এখানে 6 শয্যার ট্রায়াল রয়েছে আধুনিক, এছাড়া 538 শয্যার ডেডিকেটেড কোভিড কক্ষ রয়েছে, যেখানে সিলিন্ডার এবং অক্সিজেন সাপোর্ট থাকছে। হাসপাতালটিতে মোট 1000 শয্যা থাকছে। 1100-1150 বেডের এই হাসপাতালটি চালু হলো। এতে করে দেশের করোনা মোকাবিলায় আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারব। আমাদের জন্য সেবার জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করবে। এর আগে হাসপাতালের স্থানটিতে ছিল 360টি দোকান, এর মধ্যে বরাদ্দ করা 258টির বরাদ্দ বাতিল করা হয়। এই উদ্যোগ সফল করা সহজ ছিল না বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। আমার নামে আপনারা কেস করেছেন, ওরা বলেছিলেন না আমাদেরকে দোকান বরাদ্দ দিতে হবে, হাসপাতাল না। আজকে আমি বলতে চাই, আপনারা যদি অসুস্থ হন, এই হাসপাতালকে আপনাদের সবচেয়ে আগে আমরা জায়গা দেব। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, সর্বশেষ 20 দিনে মৃত্যুর সংখ্যা করোনা সংক্রমণ শুরুর 10 মাসের মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি, সংক্রমণ হারও উচ্চ। বেপরোয়া হয়ে গেল। আমরা কক্সবাজারে যেতে দেখলাম, বান্দরবনে যেতে দেখলাম, বিয়ে শাদী, পিকনিক, বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠল, যার ফলে আমাদের সংক্রমণ হঠাৎ করে জাম করে 10 গুণ হয়ে গেল। 10 গুণ হয়ে যাওয়াতে মৃত্যুও দেখেন ওই হারে বেড়ে গেল। দ্বিতীয় তরঙ্গের বেশিরভাগ সংক্রমিত হচ্ছে অল্প বয়সীরা, তবে তাদের মৃত্যুর হার কম। তরুণদেরও মাধ্যমে সংক্রমিত হচ্ছে বয়স্করা, এদের মৃত্যুর হার উচ্চ। এ তথ্য জানিয়ে সকলকে সচেতন থাকার আহ্বান। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যখন বেসামাল পুরো চিকিৎসা ব্যবস্থা, প্রতিদিনই সংক্রমণের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিদ্যমান হাসপাতালগুলোতে যখন চিকিৎসা সেবা দিতে বেসামাল পরিস্থিতি বিরাজ করছে, তখন ডিএনসিসির এই আইসোলেশন সেন্টারটি একটি পূর্ণাঙ্গ হাসপাতালে যাত্রা শুরু করাটা সাধারণ মানুষের কাছে একটি স্বস্তির বিষয়। আর চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, এতে করে রাজধানীর মানুষ করোনা চিকিৎসায় বাড়তি সুযোগ পাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মহাখালী, ঢাকা। পঞ্চম দিনেও রাজধানীতে চলছে ঢিলেঢালা লকডাউন। পথে পথে পুলিশের চেকপোস্ট আর জিজ্ঞাসাবাদ উপেক্ষা করে পথে নেমেছে মানুষ। আছে যানবাহনের চাপ, বাইরে বের হওয়ার জন্য অজুহাতের শেষ নেই মানুষের। এদিকে মিথ্যা তথ্য প্রদান ও বিধি উপেক্ষা করায় অনেককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আরও জানাচ্ছেন দীপু শিকদার। রোববার সকাল থেকে নগরের সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল বা রিকশায় চেপে গন্তব্যে যাচ্ছে মানুষ। পাড়া মহল্লায়ও মানুষের জমজমাট উপস্থিতি। অফিসের থেকে আমরা মার্কেটিং এর কাজ করি। শ্রমিকদের বেতন দিবে তো, স্যারকে নিয়ে যাব। কাজ করি তো প্রতিদিন যাইতে হয়। আপনার মুভমেন্ট পাস আছে? না, পুলিশ আমাকে আটকাইছে, আমি মুভমেন্ট পাস নিতে পারি না। লকডাউনে যদি বিল লাইন কেটে দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে বলেন? মুভমেন্ট পাস কি নিয়ে বেরিয়েছেন? হ্যাঁ, মুভমেন্ট পাস না না, ওইটা তো নেওয়া হয় নাই। রাজধানীর সড়কে বসেছে পুলিশের চেকপোস্ট। তল্লাশি আর জেরার মুখে পড়তে হয়েছে অনেককে। অনেকে আবার পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একদিকে সর্বাত্মক লকডাউন, অন্যদিকে গার্মেন্টস সহ নানা কলকারখানা, ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা। জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস নিয়েও বাইরে আসছে মানুষ। এমন পরিস্থিতি সামলাতে চাপে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে সরকার অনুমতি দিয়েছে যে এই লোকগুলো 18 ধরনের মানুষ রাস্তায় বেরোতে পারবে। এই গাড়িগুলো কিন্তু ওই 18রই একজন। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই বিধিনিষেধটা মানুষ কঠোরভাবে মানে। এদিকে আদেশ অমান্য এবং মিথ্যা তথ্য দেয়ায় জরিমানা করেছে
ভ্রাম্যমাণ আদালত। মুভমেন্ট পাস নিয়েছেন একটা সময়ের জন্য, তিনি আরেকটা জায়গায় যাচ্ছেন, ওই সময় ব্যবহার না করে অতিরিক্ত সময় ব্যবহার করছেন। অনেকের মুভমেন্ট পাস দেখছি চিটংয়ের আছে, তিনি ঢাকায় ব্যবহার করছেন, অযথা কারণ ছাড়া ঘোরাঘুরি করছেন, তাদেরকে আমরা জরিমানার মামলা দিচ্ছি। করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকারি আদেশ মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে নিজের বক্তব্য থেকে সরে আসলেন মির্জা আব্বাস, গণমাধ্যমকে দোষারোপ। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। দোষারোপের রাজনীতি ও অন্ধ সমালোচনা না করে সবাইকে করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, দেশের গণতন্ত্রের স্বার্থে দলের মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কথায় আচরণে রাজনীতিতে আপাদমস্তক অগণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করে বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? করোনা ভাইরাস রাজনৈতিক দল চেনে না। প্রতিদিনই আমরা হারাচ্ছি মূল্যবান প্রাণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ সময় দোষারোপের রাজনীতি পরিহার করে আমাদেরকে করোনা সংকট মোকাবিলা ইতিবাচক ধারায় ফিরে আসতে হবে। ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে নিজের দেয়া বক্তব্যই এবার আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গণমাধ্যমের বিরুদ্ধে কাটপিস বক্তব্য প্রচারের অভিযোগ করেন তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার এক ভার্চুয়াল আলোচনায় অংশ নেন মির্জা আব্বাস। ইলিয়াস আলী গুম হওয়ার পেছনে সরকারের হাত নেই বলে মন্তব্য করেন তিনি। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। এই বক্তব্যের পরপরই দলের ভেতরে ও বাইরে তৈরি হয় নানা আলোচনা। এর একদিন পর ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন ও খায়রুল কবির খোকনকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করলেন মির্জা আব্বাস। যত ক্ষোভ মিডিয়ার প্রতি, সাংবাদিকদের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। আমার সহজ সরল মনের সরল উক্তিগুলোকে বিকৃত করে আমাদের যে সকল সাংবাদিক ভাইদের যার যেখান দিয়ে প্রয়োজন কেটে ছিঁড়ে পোস্টমর্টম করে কাটপিস করে ইচ্ছা মতো লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা এত একাডেমিক্যালি এত উচ্চশিক্ষিত যে এই আমার এই কথাটি বুঝতে না পেরে থাকেন, আমি স্ট্যান্ডিং করে এমবার বলবো যে সরকার হুকুম করে নাই তো করলো কে? মির্জা আব্বাস বলেন, তার বক্তব্য কাটপিস করে প্রচার করা হয়েছে, তাই দায় তিনি কিংবা তার দল বহন করবে না বলেও জানান তিনি। আমি এমন কোনো কথা বলি নাই যার জন্য জাতির কাছে, দেশের কাছে, বিএনপির কাছে কিংবা আমার নেতাকর্মীর কাছে আমাকে বিব্রত হতে হবে। যার যেখানে যতটুকু প্রয়োজন নিয়ে মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে লিখেছেন, এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। এর জন্য আমার দল কিংবা আমি কোনো দায়িত্ব বহন করি না। ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সরকারের প্রতি দাবি জানান মির্জা আব্বাস। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতে চীন বাংলাদেশ যৌথ বিনিয়োগে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে গতকালের অপ্রীতিকর ঘটনার পর এখন পরিস্থিতি স্বাভাবিক। আগামীকাল থেকে পুরোদমে কাজ শুরু হবে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। এদিকে দুপুরে নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নগদ 3 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ আর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটিগুলোও কাজ শুরু করেছে। স্থানীয় জামাত বিএনপির উস্কানিতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রটিতে অপ্রীতিকর ঘটনা ঘটে। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার, কাল তোলা হবে আদালতে।
আজও করোনায় শতাধিক মৃত্যু, চালু হলো 1000 শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতাল। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনেও ঢিলেঢালা সড়কে যানবাহনের চাপ, অকারণে বাইরে মানুষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।